আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আমি জাফরিনা ইয়াসমিন। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ফিন্যান্স এবং ব্যাংকিং এর তৃতীয় চ্যাপ্টার, অর্থাৎ শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার, এই চ্যাপ্টারটা নিয়ে। তো শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার এগুলো আসলে কি? শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার হলো আসলে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম না অর্থায়ন কি? অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ করা এবং এর ব্যবস্থাপনা করা, তাই তো? আর অর্থায়নের উৎস সম্পর্কেও আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায়ে, সেখানে আমরা অনেকগুলো উৎস জেনেছি। তো এর মধ্যে কিন্তু শেয়ারও ছিল। তো এইখানে দেখো অর্থায়নের তিনটা উৎস নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো এই যে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, এখানে একটা সুন্দর চার্ট কিন্তু বইয়ে দেওয়া আছে। দেখো অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। তো প্রথমেই চলো শেয়ার নিয়ে আলোচনা করা যাক। তো শেয়ার আসলে কি? শেয়ার হচ্ছে মূলত একটা কোম্পানির যে মূলধন আছে, মনে করো একটা মূলধন, সেই মূলধনের ছোট ছোট অংশ হচ্ছে শেয়ার, তাই না? মনে করো যে একটা কোম্পানি 50,000 টাকার সমপরিমাণ শেয়ার বিক্রি করেছে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা শেয়ারের মূল্য হচ্ছে 500 টাকা করে। 100 জন সেই শেয়ার ক্রয় করেছে, তাহলে 500 টাকা করে এক একটা শেয়ার, তাই তো? 100 জন ক্রয় করার পরে এই মোট মূলধনটা কোম্পানি পেয়েছে, অর্থাৎ অর্থায়ন করতে পেরেছে। এই যে 500 টাকা, এটা কি তাহলে মোট মূলধনের ছোট একটা অংশ না? এর মানে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান অংশ হচ্ছে শেয়ার। কি? মূলধনের ক্ষুদ্র অংশ, এবং সেটা কি অবশ্যই সমান অংশ, তাহলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশই হচ্ছে শেয়ার। এই হচ্ছে শেয়ার। দেখো শেয়ারের এখানে কিছু প্রকারভেদ দেওয়া আছে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার। তো সাধারণ শেয়ার, তো সাধারণ শেয়ার মানে হচ্ছে শেয়ারই। শেয়ার বলতে সাধারণ শেয়ারকেই বোঝানো হয়। দেখো একটা কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, তারা কি করে? প্রথমে সরকার থেকে অনুমোদন নেয়, ঠিক আছে? সরকার থেকে অনুমতি পাওয়ার পরে তারা ন্যূনতম যে মূলধনটা সংগ্রহ করে, এরপরে তারা কি করে? সংবাদপত্রে বিবরণপত্র প্রকাশ করে শেয়ার বিক্রি করার জন্য। তো সেখান থেকে কি করে? অনেকে যারা আগ্রহী, তারা শেয়ার ক্রয়ের ইচ্ছা পোষণ করে এবং শেয়ার ক্রয় করলো। তো শেয়ার ক্রয়ের পরে তারা কি হয়ে যায়? তারা কিন্তু শেয়ারের মালিক হয়ে যায়, অর্থাৎ কোম্পানির মালিক হয়ে যায়। এই যে তারা কোম্পানির মালিক হলো শেয়ার ক্রয়ের মাধ্যমে, ঠিক আছে? শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিক হওয়ার পর তারা কিন্তু কোম্পানি থেকে লভ্যাংশ পাবে, অর্থাৎ মানে কোম্পানি যে লাভটা করবে, নিট লাভটা করবে, সেখান থেকে তারা কি পাবে? একটা অংশ পাবে নির্দিষ্ট সময় পর পর। কিন্তু এটা যে সব সময় পাবে সেটা কিন্তু না। কোম্পানি যখন সরি কোম্পানি যখন মুনাফা করবে, নিট মুনাফা করবে, শেয়ার মালিকরা কি করবে? একটা নির্দিষ্ট অংশে, সব সময় যে একটা সমান অংশই হবে তা না। যদি বেশি মুনাফা করে, তাদের আয়টাও বাড়বে, একটু বেশি বেশি তারা পাবে লভ্যাংশ। আবার যদি কম মুনাফা করে, তখন তারা কমই পাবে, তাদের আয়টা কিন্তু ফিক্স না। যেমন বন্ড হোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডার, ওদের আয়টা কিন্তু ফিক্স, ঠিক আছে? ওরা কিন্তু নির্দিষ্ট সেই পরিমাণেই সুদটা পেয়ে থাকবে, কিন্তু যারা শেয়ার মালিক তারা কিন্তু পাবে না। আবার যদি কোম্পানিতে লস হয়ে যায়, তাহলে কি তারা পাবে কিছু? তখন তারা পাবে না। তারা কি তারা লভ্যাংশ তো পাবেই না, বরং কি হবে? ক্ষতি হয়ে গেলে তাদের কোনো আয়ই থাকবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আসলে সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ার মালিকদের আসলে আয়টা বেশি, তারা যদি বুঝে বিনিয়োগ করতে পারে, তাহলে তাদের আয়টা কি হয়? বেশি হয়ে যায়, বেড়ে যায়। কিন্তু অনেক সময় কি তাদের কোনো আয়ই থাকে না। এটাই হচ্ছে সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ারের কিছু বৈশিষ্ট্য বা স্বকীয়তা রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো সাধারণ শেয়ার মালিকদের যে বৈশিষ্ট্যগুলো থাকে, প্রথমে হচ্ছে মালিকানা। এখানে মালিকানা বলতে কি বোঝানো হয়েছে? এই যে বললাম যে শেয়ার ক্রয় করার সাথে সাথেই তারা কি কোম্পানির মালিকানা পেয়ে যায়, এর মানে কি তারা হচ্ছে কোম্পানির মালিক। এরপরে আছে ভোটাধিকার
আর নিয়ন্ত্রণ যোগ্যতা, এই দুইটা কিন্তু তোমরা আলাদা পয়েন্টে দিতে পারো। এটার সাথেই কিন্তু এটা এভাবে এসে যায় যে যারা সাধারণ শেয়ার মালিক তারা কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং পরিচালক নির্বাচন করার অধিকার রয়েছে। এর মাধ্যমে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত তারা প্রদান করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পরিচালক কে হবে সেটা তারা ডিসাইড করতে পারে। এইভাবে কি করে তারা কোম্পানির যে নিয়ন্ত্রণের যোগ্যতাটা এটা তাদের মধ্যে এসে পড়ে। তারা কি কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে এইসব ডিসিশন দেওয়ার মাধ্যমে। তো এইভাবেই হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এটা এক পয়েন্টের মধ্যে আসলে এসে যায়। এরপর হচ্ছে হস্তান্তর যোগ্যতা। সাধারণ শেয়ার যে কোনো সময় কি হস্তান্তর বা বিক্রি করে দেয়া যায়। একটা শেয়ার মালিক যদি চায় বা হঠাৎ তার অর্থের প্রয়োজন হয় তারা সে কিন্তু এটা হস্তান্তর করে দিতে পারে, এটা সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে দিতে পারে। এটাই হচ্ছে হস্তান্তর যোগ্যতা। এরপর হচ্ছে সুবিধা, অধিক আয়। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে অন্যান্য যে ডিবেঞ্চার হোল্ডার, অগ্রাধিকার শেয়ার হোল্ডার বা বন্ড হোল্ডার ওদের থেকে সাধারণ শেয়ার মালিকদের আয় কিন্তু বেশি হয়ে থাকে। কারণ কি, তারা যদি বুঝে বিনিয়োগ করতে পারে তখন তাদের কোম্পানির নিট লাভ যখন বাড়বে তাদের আয়ও বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু অন্যান্য যে শেয়ার হোল্ডার থাকে, অগ্রাধিকার শেয়ার হোল্ডার হোক বা বন্ড হোল্ডার হোক, তাদের কিন্তু আয় বৃদ্ধি পায় না। যেটা তাদের নির্দিষ্ট যে পার্সেন্টেজ সেই অনুযায়ী তারা পায়, কিন্তু সাধারণ শেয়ার মালিকদের আয় বৃদ্ধি পায়, এই জন্য তাদের আয় তাদের তুলনায় বেশি হয়ে থাকে। সীমাবদ্ধ দায়, সাধারণ শেয়ার মালিকদের যে দায়টা থাকে এটা তাদের শেয়ারের সংখ্যা, তাদের শেয়ারের যে অ্যামাউন্ট সেটা দ্বারাই সীমাবদ্ধ হয়। একটা শেয়ার হোল্ডার যদি 100 টাকার 5টা শেয়ারের মালিক হয়ে থাকে, 5টা শেয়ারের মালিক হয়ে থাকে, অর্থাৎ 500। হ্যাঁ, ঠিক আছে, যখন কোম্পানির অবসায়ন হবে সে কিন্তু 500 টাকা পর্যন্ত তারই দায় বহন করতে হবে। যদি ক্ষতি হয়ে থাকে কি হবে, 500 টাকার উপরে তার কোনো দায় বহন করতে হবে না। এটা হচ্ছে সীমাবদ্ধ দায়। ঠিক আছে, অর্থাৎ তার দায়টা তার শেয়ার দ্বারাই সীমাবদ্ধ। এরপর হচ্ছে তারল্য, শেয়ার যে কোনো সময় সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে সে নগদ টাকা হাতে নিয়ে নিতে পারে, অর্থাৎ নগদ টাকার মতোই শেয়ারের তারল্য রয়েছে। এরপর কি অসুবিধা, ঝুঁকি। ঝুঁকিটা এখানে কি, শেয়ার মালিকরা যদি বুঝে বিনিয়োগ না করতে পারে। ধরো আমি শেয়ার ক্রয় করব, বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু শেয়ার ইস্যুর বিজ্ঞাপন দেওয়া হয়। তো আমি যে শেয়ারটা ক্রয় করব, এখন আমি সাধারণ মানুষ, শেয়ারটা আমার ক্রয় করার ক্ষেত্রে কোন কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পাবে সেটা বুঝে আমার ক্রয় করতে হবে। আমি যদি বুঝে না ক্রয় করতে পারি আর একটা কোম্পানির শেয়ার হঠাৎ আমি ক্রয় করে ফেললাম, কিন্তু কিছুদিন পরে সেই কোম্পানির শেয়ারের মূল্য কমে গেল, তখন এটা আমার জন্য ক্ষতি হয়ে গেল। তো এই ঝুঁকিটা কিন্তু থেকে যায়। তাই অবশ্যই বুঝে শুনে শেয়ার ক্রয় করতে হবে, যে কোন কোম্পানির শেয়ারের দাম বাড়তে পারে, কোন কোম্পানির শেয়ারের দাম কমে যেতে পারে, সেটা বুঝে বিনিয়োগ করতে হয়। এজন্য বিনিয়োগকারীদের কিছুটা ঝুঁকি থাকে সাধারণ শেয়ার ক্রয়ের ক্ষেত্রে। এটা হচ্ছে সাধারণ শেয়ারের অসুবিধা। মুনাফা এবং সম্পদ বন্টনের অধিকার। মুনাফা এবং সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার, বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারকে আগে প্রাধান্য দেওয়া হয় এবং সব শেষে এসে কিন্তু সাধারণ শেয়ার মালিকদেরকে প্রাধান্য দেওয়া হয়। এটাই হচ্ছে এর একটা অসুবিধা। এরপর দেখো অগ্রাধিকার শেয়ার। যারা বিনিয়োগ করার ক্ষেত্রে মনে করে যে শেয়ার ক্রয় করবে কিন্তু নির্দিষ্ট পরিমাণে তারা আয় চায়, তাদের জন্য হচ্ছে অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কি করে, সাধারণ শেয়ার হোল্ডারদের মতো তারা কিন্তু মালিকানা পায় না, কিন্তু তারা শেয়ার ক্রয় করে এবং নির্দিষ্ট সময় পর পর কিন্তু লভ্যাংশ, তারা নির্দিষ্ট পরিমাণে লভ্যাংশ পেয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি। মালিকানা, রূপান্তর যোগ্যতা। মালিকানা বলতে এখানে তারা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডারদের মতো কোম্পানির পুরোপুরি মালিকও হয়ে যায় না, আবার তারা কিন্তু বন্ড হোল্ডারদের মতো কোম্পানির দায়ও নয়। তাহলে তাদের মাঝামাঝি একটা অবস্থানে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা থাকে, যে বন্ড হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝামাঝি একটা অবস্থানে তারা থাকে।
রূপান্তর যোগ্যতা, অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা চাইলেই যে কোনো সময় তাদের শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। এরপর হচ্ছে সুবিধা, নির্দিষ্ট আয়, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এমন কোনো ঝুঁকি নেই যে কোম্পানির যদি লস হয়ে যায় তখন তারা যদি কোম্পানির প্রফিট যদি কম হয় তারা কম প্রফিট পাবে, ওরকম কিছু না। শেয়ার মালিকরা, সাধারণ শেয়ার মালিকরা যেমন নিট আয় বেশি বেড়ে গেলে তাদের আয় বেড়ে যাবে, নিট আয় যদি কমে যায় তাদের আয় কমে যাবে, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে তারা নির্দিষ্ট পরিমাণ যেটা পাওয়ার কথা সেই পরিমাণ আয় পাবে, তাদের আয়টা একদম নির্দিষ্ট। ঠিক আছে। এরপর আয়ের উপর অধিকার, আয়ের উপর অধিকার বলতে বোঝাচ্ছে সাধারণ শেয়ার মালিকদের আগে তারা আয়ের উপর অধিকার ভোগ করবে। কোম্পানি যখন মুনাফা করবে তখন আগে বন্ড হোল্ডার এবং ডিবেঞ্চার হোল্ডারদের দেওয়ার পরেই আগে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে আয়ের প্রতি তাদের অধিকার বেশি দেওয়া হয়। ঠিক আছে। সম্পদের উপর দাবি, এটার ক্ষেত্রে কোম্পানি যখন বিলুপ্ত হবে বা অবসান ঘটবে কোম্পানির, তখন সম্পদের উপর যে দাবিটা থাকে সাধারণ শেয়ার মালিকদের আগেই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের সম্পদের উপর দাবিটা বেশি থাকে। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি? নিয়ন্ত্রণ, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে। আর সীমিত আয়, সীমিত আয় বলতে এই যে বললাম যে কোম্পানির মুনাফা যদি বেড়ে যায় সাধারণ শেয়ার মালিকরা কিন্তু অপেক্ষাকৃত বেশি লভ্যাংশ পাবে, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের আয় নির্দিষ্টই থাকবে, অর্থাৎ তাদের ঝুঁকি যেমন নেই তাদের আয়টাও তেমন সীমিত। ঠিক আছে, তাদের আয়টা আর বাড়বে না। এরপরে কিন্তু আছে আমাদের বিলম্বিত শেয়ার। ঠিক আছে। বিলম্বিত শেয়ারের ক্ষেত্রে কি হয়? অন্যান্য সকল শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করার পরেই আনুপাতিক হারে যারা লভ্যাংশ পাবে তারাই হচ্ছে বিলম্বিত শেয়ার হোল্ডার। আবার যখন কোম্পানি অবসান হবে, কোম্পানির অবসায়ন এবং বিলুপ্তির সময় আসবে, তখনও অন্যান্য শেয়ার হোল্ডারদের পাওনা বুঝিয়ে দেওয়ার পরেই বিলম্বিত শেয়ার হোল্ডাররা তাদের পাওনা বুঝে পাবে। এটাই হচ্ছে বিলম্বিত শেয়ার। এরপরে আমরা দেখতে পাই বইতে আছে রাইট শেয়ার, তাই তো? আচ্ছা, পরবর্তীতে যে রাইট শেয়ার আছে, আমরা আগে বলেছিলাম যে কোম্পানি যখন প্রথমবার শেয়ার বিক্রয়ের জন্য যখন একটা শেয়ার ইস্যু করে, যখন বিক্রয়ের জন্য, তখন অনেকেই জনগণের মধ্যে থেকে অনেকেই শেয়ার ক্রয় করে এবং তারা কি করে? কোম্পানির মালিক বনে যায়। ঠিক আছে। এই যে তারা কোম্পানির মালিক হয়ে গেল, তারা কি আসলে পুরাতন শেয়ার হোল্ডার হয়ে গেল না? তো পরবর্তী সময়ে যখন পরের বার আবার কোম্পানি এই যে বিক্রি করবে, শেয়ার বিক্রি করবে, তখন এই পুরাতন শেয়ার হোল্ডারদের কিন্তু অধিকারটা বেশি থাকে যে তারা আগে শেয়ার ক্রয় করবে। ঠিক আছে। তাদের মধ্যে থেকে যারা ইচ্ছুক তারা কিন্তু আগেই শেয়ারগুলো ক্রয় করে। এই যে তারা যে শেয়ারগুলো ক্রয় করলো, দ্বিতীয়বার ইস্যু করার পরেও তারাই আগে ক্রয় করলো, এইগুলোই হচ্ছে রাইট শেয়ার। এরপরে যদি আরো থাকে তাহলে আবার বাহিরে বিক্রির জন্য ইস্যু করা হয়। তাহলে কি রাইট শেয়ার বলতে কি বোঝানো হয়? যখন কোম্পানি পরের বার আবার শেয়ার ইস্যু করবে তখন পুরাতন শেয়ার মালিকরাই আবার যে শেয়ারগুলো ক্রয় করে সেটাই হচ্ছে রাইট শেয়ার। এরপরে সব শেষে আছে আমাদের বোনাস শেয়ার। ঠিক আছে। বোনাস শেয়ার, বোনাস শেয়ার কোনগুলো? অনেক সময় দেখা যায় যে কোম্পানি নিট লাভ হয়েছে কিন্তু সেটা লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদেরকে না দিয়ে অবন্টিত হিসেবে রেখে দিয়েছে, এবং এই অবন্টিত মুনাফাটা কি করা হবে? শেয়ারে রূপান্তর করে সেই শেয়ারগুলো পুরাতন শেয়ার মালিকদেরকে দেয়া হবে। এটাকে বলা হয় বোনাস শেয়ার। অর্থাৎ টাকার হিসেবে লভ্যাংশটা না দিয়ে সেটাকে শেয়ারে রূপান্তর করে সেটা দেয়া হয়, সেটাকে বলা হয় বোনাস শেয়ার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাদের বন্ড এবং ডিবেঞ্চারটা রয়ে গেল। আজকে জাস্ট শেয়ার নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বন্ড আর ডিবেঞ্চার নিয়ে এবং পরবর্তী যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে তাহলে এইটুকুই। আসসালামু আলাইকুম।